জাতিসংঘের এই অধিবেশনটা যে প্রেক্ষাপটে হচ্ছে, সারা পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা ঘটছে। আমরা ইসরায়েল প্যালেস্টাইনের ইস্যুটা জানি, আমরা রাশিয়া ইউক্রেনের ইস্যুটা জানি। তো আমার মনে হয় না বিশ্ব নেতাদের, ইউনূস সাহেব কয়টা পলিটিক্যাল পার্টির নেতাদেরকে নিয়ে একই প্লেনে গেলেন, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে। এটা ইউনূস সাহেব বুঝতে না পারলেও যারা অন্তত ডিপ্লোমেসির একদম খুব প্রাথমিক জ্ঞান যাদের আছে, আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কে জ্ঞান আছে, তারা এটা জানেন যে এটা খুব বেশি ম্যাটার করে না কে তার দিকে তাকিয়ে আছে, সে কাকে নিয়ে গেল, কাকে নিয়ে আসলো, এটা ম্যাটার করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রফেসর ইউনূস আসলে কখন কি করেন বা কখন কি বলেন, এটা নিয়ে না আমি সবসময় দ্বিধায় পড়ি এবং দ্বিধায় ভুগি। বিশেষ করে যে আদিব যেটা বললেন, যে প্রফেসর ইউনূস হয়তো সম্মানার্থে ছাত্রদের কথা বলেছেন যে তারা আমার নিয়োগকর্তা, এবং আমি এই শোতে ঢোকার আগে আমার বন্ধু বান্ধবরা বলছেন যে আমি যেন কোনো জোক না করি। একটা জোক না, মানে একটা জোক করার লোভ আমি সম্বোধন করতে পারছি না, যে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে, হঠাৎ করে ওয়াইফ হাজব্যান্ডকে থাপ্পড় মেরে পড়ছে। তো হাজব্যান্ড বললো, তুমি কি আমাকে সিরিয়াসলি থাপ্পড় মারলা না ফাইজলামি করে থাপ্পড় মারলা? তো ওয়াইফ বলছে, সিরিয়াসলি মারছি। তখন হাজব্যান্ড উত্তর দিল, ভেরি গুড, আমি ফাইজলামি একেবারেই পছন্দ করি না। এই যে প্রফেসর ইউনূসের কোন কথাটা সিরিয়াস, এই যে ছাত্ররা আমাদের নিয়োগকর্তা, আর কত কথাটা ফাইজলামি, এটা আমি মাঝে মাঝে ডিলেমাতে ভুগে যাই। যেমন ধরেন, আমি ধরে নিলাম ওইখানকার হাই কমিশন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, তাদের বা কোনো মিসকমিউনিকেশনের কারণে হয়তো আক্তাররা আলাদা হয়ে গেছে, প্রফেসর ইউনূস আলাদা চলে গেছেন নিরাপদে। কিন্তু দ্বিতীয় ঘটনার কথা খেয়াল করেন, ওই দিনই কিন্তু প্রফেসর ইউনূস জাতিসংঘের একটা অধিবেশনে, জাতিসংঘের অধিবেশনে না, জাতিসংঘ রিলেটেড একটা অনুষ্ঠানে লম্বা একটা বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতায় তিনি কি একবারও উল্লেখ করেছেন যে হে আমেরিকা, আমার সফর সঙ্গী তোমার দেশের মাটিতে লাঞ্ছিত হয়েছে, একজন নারীকে, আমি তাসনিম জারার কথা বলছি, তাকে অকথ্য ভাষায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তোমরা তোমাদের মাটিতে, তোমাদের এই ইউএন এর এত বড় সামিট, তোমরা কেন নিরাপত্তা দিতে পারবে? এবং তিনি যদি এই প্রশ্নটা না করে শুধু এই ঘটনার কথাটাও জানাতেন, আপনি জানেন প্রফেসর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়, উনি আসলে আন্তর্জাতিক খেলোয়াড় কিনা জানি না, বাট আন্তর্জাতিক মানের একজন কি বলবো সেলস পার্সন। উনি এই কথাটা বললে কিন্তু গোটা মিডিয়া, আপনি জানেন ওয়েস্টার্ন মিডিয়া, তারা এটা লুফে নিত, এবং তার ফলে লাভটা কি হতো, এতে প্রফেসর ইউনূসের লাভ হতো না। লাভটা যেটা হতো, যে অন্তত বিশ্ব জানতো যে বাংলাদেশে এখনো যে শেখ হাসিনা সরকার যে চলে গেছে, যে ফ্যাসিস্ট সরকারটা চলে গেছে, এই ফ্যাসিজমের শেকড় এত গভীরে যে বাংলাদেশের বাইরেও গণতান্ত্রিক পক্ষের শক্তি নিরাপদ না, বিশেষ করে যারা এবং তারা ওপেনলি হুমকি দেয় যে বাংলাদেশকে আমাদের জন্য নরক বানিয়েছে, সারা বিশ্বকে তোমাদের জন্য নরক বানাবো। এক্স্যাক্টলি। এবং এই প্রসঙ্গে আমি আসি যে আজকেই একটি জরিপ, আপনি জানেন যে ইনোভেশন কনসাল্টিং এটা পরামর্শ প্রতিষ্ঠান এই জরিপটি পরিচালনা করেছে, এবং এটার সাথে সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম এন্ড BRAIN। এই জরিপের ফলাফল নিয়ে একটু কথা বলতে চাই। এখান থেকে আমি সবার আগে এই প্রসঙ্গটাই আনতে চাই, যেহেতু আমরা কথা বলছি ফ্যাসিস্টদের শক্তি নিয়ে। সেখানে আমরা দেখছি নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে 18.8% উত্তরদাতার পছন্দ কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ। আমি আপনার মন্তব্যটা সংক্ষেপে শুনি, তারপর। হ্যাঁ, এটা আমি একেবারেই অস্বাভাবিক মনে করি না। এটা সারা পৃথিবীর এই দশা, যে পৃথিবীতে এখন আমেরিকা একটা বিরাট অর্গানাইজেশন আছে যারা বিশ্বাস করে পৃথিবী আসলে গোল না, পৃথিবী ফ্ল্যাট। ঠিক আছে, আমেরিকাতে একটা বড় অর্গানাইজেশন আছে যারা বিশ্বাস করে আসলে আমেরিকানরা বা পৃথিবীর কোনো মানুষ চাঁদে যায়নি। সো এরকম উদ্ভট আন্তঃবিশ্বাসী 18% মানুষ থাকতে পারে, যেহেতু একটা রেজিম দীর্ঘ 16 বছর এই রেজিমটা ছিল, এবং এই রেজিমের সবচেয়ে বড় সাকসেস তারা যে কেবল নিপীড়ন করছে তা কিন্তু না। আমাদের মিডিয়া বলেন, আমাদের বুদ্ধিজীবী সমাজ বলেন, আমাদের সিভিল সোসাইটির মেম্বাররা বলেন, আমাদের সমস্ত কিছুতে যে ব্রেন ওয়াশটা চলেছে, হ্যাঁ, সেই ব্রেন ওয়াশের ফলে আমি মনে করি যে আওয়ামী লীগের বাজেট আসলে আর একটু বাড়ানো উচিত ছিল, 18% কম। আপনি যদি ওই যে হীরক রাজার দেশে মুভিটার কথা খেয়াল করেন, তাহলে দেখবেন যে ওইখানে একজন বিজ্ঞানীকে ভাড়া করা হয়, যে বিজ্ঞানী হচ্ছে যে দেখেন, আমাদেরও কিন্তু একটা রেটরিক দাঁড় করানো হয়েছিল, ফিল্টার, যে আমাদেরকে এইটা ফিল্টারের বাইরে ফেলে দিতে হবে।
রাইট, এটা কিভাবে সম্ভব হবে যে যাদের মগজ অলরেডি এভাবে ধোলাই হয়েই আছে সেটা কিভাবে চেঞ্জ করা যাবে সেটা আমরা আপনাদের এই যে আমি তো রাজনীতির সাথে যুক্ত না, আমার ডান এবং বামে এখানে আসবো আমি এই প্রসঙ্গে কালচারালি আরো অগ্রসর হতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বললাম 18% নিয়ে, ঠিক আছে, ওই 18% ওই গ্রাউন্ডেও যদি আমি কথা বলি যে আমরা সার্ভে সম্পর্কে আমরা যে মানে গ্লোবাল ফেনোমেনন যেগুলি দেখতেছি, যেমন 2016 সালে যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয় তখন কিন্তু সকল সার্ভে, স্টেট পোল এবং ন্যাশনাল পোল বলছিল হিলারি আসবে। এইবার কিন্তু আপনার কি বলে, এইবারও কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিস, তার কিন্তু বিপুল সম্ভাবনা ছিল, কিন্তু আমরা দেখলাম যে মানে খুব ক্লোজ টাইমের মধ্যে আমেরিকান জরিপ খুবই মানে এদের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি গ্লোবালি। তো এই জরিপে মানে তারা অনেক আধুনিক পদ্ধতি ব্যবহার করে যাতে করে জরিপের প্রশ্নের মধ্যে কোনো ধরনের বায়াসনেস না থাকে, এবং তারা জরিপ করার এখন গ্লোবাল নিয়ম হচ্ছে যে আপনাকে একই প্রশ্ন হয়তো 3টা সময়ে দেখানো হবে, করা হবে, কারণ মানুষ রিয়াকশনিস্ট। আপনি একটা ঘটনা দেখলেন যে এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, আপনাকে তখন যদি প্রশ্ন করা হয় আপনি সবসময় যেটা ভাবেন তার বিপরীতটা বলবেন, কারণ আপনি একটা তাৎক্ষণিক প্রক্রিয়া দেবেন। এই 10,000 স্যাম্পলের যে জরিপটা ইনোভেশন, আমি এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি না, একেবারেই সিরিয়াসলি নিচ্ছি না, কারণ এটা আমার কাছে মেথোলজিটা ক্লিয়ার না। স্পেশালি কোশ্চেন একটা আমি এখনো দেখিনি, এটার মধ্যে লোডেড কোশ্চেন কতখানি আছে, যে আপনাকে প্রশ্ন করা হলো যে এখন মানে আপনি যদি প্রশ্ন করেন আপনি কি জামাতের কার্যক্রমে সন্তুষ্ট, হ্যাঁ না যদি প্রশ্ন করেন, প্রথম কথা হচ্ছে যে উত্তরকারী কি এই অপশন আছে যে জামাতের কার্যক্রম আসলে কি, মানে জামাত কি করতেছে, এটা ওই যে অনেকটা ওই যে, এবং এই লোডেড কোশ্চেনের ব্যাপারে কিন্তু পশ্চিমে খুবই বিপুল পরিমাণে নিষেধাজ্ঞা দেওয়া আছে। সাংবাদিকরাও কোনো লোডেড কোশ্চেন করতে পারেন না, জরিপকারীরা তো পারেনি না, এটা একদম মানে গ্রামাটিক্যালি রং। যে আপনি ধরেন পোপ জন পল ইয়েতে একটি বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে যে জরিপের এখানে ফলে আপনি দেখেন 39.1% উত্তরদাতা মনে করছে আগামী সরকার গঠনের জন্য সবচেয়ে যোগ্য দল বিএনপি, জামাতকে যোগ্য মনে করছে 28.1%, 17.7% হচ্ছে আওয়ামী লীগকে যোগ্য মনে করছে, আর এনসিপিকে 4.9% উত্তরদাতা যোগ্য মনে করছে। যোগ্যতা নিয়ে যদি আপনি প্রশ্ন করেন তাহলে জামাতকে যোগ্য মনে করছে 28.1%, সেখানে আওয়ামী লীগ তো ভীষণভাবে ব্যর্থ, সেই দলকে মানুষ 17% বলছে, এবং এনসিপিকে 4.9% মানুষ যোগ্য মনে করছে। আমি এটা প্রশ্নটাই মানে আমি বলবো জরিপের প্রশ্নটাই খুবই ভুল, গ্রামাটিক্যালি খুবই ভুল। ওকে, তাহলে এটা কি আমি একটু আদিবের কাছে শুনি, আদিব আপনারা কি মানে আমি জানি 30 সেকেন্ড সময় দেন আমি ব্যাখ্যাটা দেই। সেটা হচ্ছে যোগ্য বলতে আপনি কি বুঝাচ্ছেন, যে আপনি কি যোগ্য, আপনি কিসের জন্য যোগ্য, মানে আপনার তো একটা প্যারামিটার দিতে হবে, আপনি তো সরাসরি এই প্রশ্নটা করতে পারেন না। আপনি বরং তার জরিপকারীর প্রশ্ন করা হবে যে আপনি কি মনে করেন জামাত আসলে দেশে দুর্নীতি কমবে, জামাত আসলে দেশে গুড গভর্নেন্স বাড়বে, বা অমুক আসলে দেশে গুড গভর্নেন্স বাড়বে, সমস্ত ডাটাগুলো নিয়ে আপনি তখন, কারণ যোগ্যতা ব্যাপারটা এই সমস্ত এলিমেন্টের একটা কম্বাইন্ড জিনিস, কাজে আপনি যদি হুট করে বলেন যে যোগ্য, এই প্রশ্নটাই ভুল। আমরা তো ভেবেছিলাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পর মধু খাওয়া খাওয়ি ভাগাভাগি এগুলি বন্ধ হয়ে যাবে, তা আমরা যেটা দেখলাম শেখ হাসিনা চলে গেছেন, তার চেয়ারটা তিনি রেখে গেছেন, সেই চেয়ারে নতুন বাহিনী বসেছে, এবং তিনি যে প্লেবুক ফলো করতেন সেই প্লেবুক অলমোস্ট ফলো করা হচ্ছে, এবং আমরা বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্য, তারপর কমিশন খাওয়া, এইসবের খবর পত্রপত্রিকায় আসছে। তো মধুটা একটাই মধু, সেটা হচ্ছে টাকা। অনলাইনে গালাগালি কি, বা তাসতিম যারা গালাগালি দিয়েছেন তারা তো ধরেন নিউ ইয়র্কের আওয়ামী লীগ বা যুবলীগের কর্মী। আমাদের বিখ্যাত ইউটিউবাররা কি অনলাইনে গালাগালি দিচ্ছেন না, টার্গেট করে করে স্লাট শেমিং করছেন না? তো আমাদের অনলাইনের এখন বিষয় হয়ে গেছে যে অনলাইন মানে হচ্ছে গালাগালি, এবং আমরা মত প্রকাশ বলতে বোঝাচ্ছি যে অমুককে গালি দিতে হবে, অমুককে বলতে হবে র এজেন্ট, অমুককে বলতে হবে আইএসের দালাল। সো এটা একটা কি বলবো, এটা আমাদের একটা কম্বাইন্ড সমস্যা, এবং আমাদের একসাথে বসে এই গালাগালির বিষয়টা অ্যাপ্রোচ করতে হবে।
যে আমরা যদি ইয়াং যারা ইন্টারনেট ব্যবহারকারী আছে তাদেরকে যদি বলি ইন্টারনেটের একটা এটিকেট আছে, তোমার মত প্রকাশের একটা এটিকেট আছে, তুমি প্রমাণ ছাড়া কাউকে চোর বলতে পারো না, র এজেন্ট বলতে পারো না, সিআইএ বলতে পারো না। এটা আমরা ইয়াং জেনারেশনকে শেখাবো। তো আমাদের সিনিয়র যারা আছে ইউটিউবার বিভিন্ন দেশে বসে একদম ধরে ধরে যে অমুকের অমুক ভিডিও আছে ফাঁস করে দেবে। একজন তো বলেই বলছিলেন যে জামাতের আমিরের হয়তো কোনো ভিডিও আছে, হানিফ ট্র্যাকের ভিডিও। সো আপনি মানে আসলে আপনি কাকে ধরবেন?